সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর বিক্ষোভ, ছাত্রদলের অবস্থান কর্মসূচি, ভিসির পদত্যাগ দাবি। খুনের পেছনে রাজনৈতিক কারণ দেখছেন রিজভী। 2 দিন ধরে সড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসন ভাতা বাজেটে বরাদ্দ বাড়ানো সহ 4 দফা আদায়ে ক্যাম্পাস শাটডাউন ঘোষণা আন্দোলনকারীদের। 2 যুগের বেশি সময় পর মুক্তি পেলেন সাবেক 27 বিডিআর সদস্য। কাশিমপুরে কেন্দ্রীয় কারা ফটকে বরণ করলেন স্বজনরা। প্রিয়জনদের কাছে পেয়ে আবেগাপ্লুত জওয়ানরা। টিনের চালের আবর্জনা সরাতে গিয়ে জড়ালেন বিদ্যুতের তারে। বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন চাচা আর ভাইও। গাইবান্ধায় একই পরিবারের 3 জনের মৃত্যু, এলাকায় শোক। এবং নাব্য হারিয়ে অস্তিত্ব সংকটে খুলনার 22 নদী। নৌরুট কমায় বাড়ছে পণ্য পরিবহন খরচ, ব্যাহত নদী নির্ভর অর্থনীতি। খননসহ পানি প্রবাহ নিশ্চিতের পরামর্শ। জনপদের সময়ে সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সাম্য হত্যার বিচার দাবিতে দিনভর উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ব্যর্থ হয়েছে অভিযোগ তুলে ভিসির পদত্যাগ চেয়েছেন নেতাকর্মীরা। এদিকে সাম্য হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে অর্ধদিবস ক্লাস পরীক্ষা স্থগিত রাখে প্রশাসন। ক্যাম্পাসের নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের পদত্যাগ ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে জড়ো হন ভিসি চত্বরে। তাদের অভিযোগ, ক্যাম্পাসে নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে। ভিসি তার দায়িত্বশীল জায়গা থেকে ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। আমরা আজকে এই জায়গায় এসে সমবেত হয়েছি ভিসির পদত্যাগের দাবিতে। আমরা চাই প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে যারা আমাদের ভাইকে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে ধরে আদালতে সোপর্দ করতে হবে। কর্মসূচিতে যোগ দিয়ে ছাত্রদল নেতারা বলেন, বারবার জানানোর পরও সোহরাওয়ার্দী উদ্যান ও ক্যাম্পাস নিরাপদ করতে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় অনিরাপদ অবস্থায় পরিণত হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 9 মাসে দুইটি খুন হয়েছে। আমরা সেই প্রশাসনের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। আগামীতে কখনো যেন একজন শিক্ষার্থী আর এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হয়, সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবো আমরা। এদিন শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে অর্থদিবস ক্লাস পরীক্ষা স্থগিত রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ করার লক্ষ্যে অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিটি কর্পোরেশন। টিএসসি সংলগ্ন গেট বন্ধের কার্যক্রম সহ উচ্ছেদ করা হয় ভেতরে থাকা বেশ কিছু দোকানপাট। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাম্য হত্যার বিচার দাবিতে দুপুরে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি কথা বলেন। শিক্ষার্থীদের সঙ্গে সরকার দ্বিচারিতা করছে এমন অভিযোগ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন চাইলে হামলা হয়েছে আর এনসিপি দাবি নিয়ে গেলে সাদরে গ্রহণ করছে। অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে, অনেক কিছু ঘটনা হচ্ছে। আপনারা কি সেই দিকে না তাকিয়েই এইখানে আপনাদের মতো করে দেশ চালাবেন? কিন্তু ওই যে ফ্যাসিবাদের পতন হয়ে পালিয়ে গেছে, তাদেরকে মদদ দেওয়ার অনেক শক্তি রয়েছে যারা দিচ্ছে। সুতরাং ডানে বামে সব দিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন, না হলে কেউ রক্ষা পাবেন না। কোনো বিশেষ রাজনৈতিক দল বা কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কিন্তু জনগণ ধরে ফেলবে। আপনারা জানি না কাদের প্রতিনিধিত্ব করছেন।
4 দফা আদায়ে অনড় অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি সব প্রকল্পে অগ্রাধিকার ও বুধবারের হামলার বিচার দাবিতে রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। কেউ শুয়ে আছেন রাস্তায়, কেউ বসে আছেন, কেউ আবার স্লোগান দিয়ে উজ্জীবিত করছেন অন্যকে। আবাসন ভাতা, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ 4 দফা দাবিতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শুধু প্রতিশ্রুতি নয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরে যাবেন না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আমাদের কোনো হল নেই, একটা যে হল আছে তাও মেয়েদের, তাও ব্যবস্থা খুব একটা ভালো না। আমাদের দাবিগুলো একদম যৌক্তিক। দেশের প্রত্যেকটা মানুষ আমাদের দাবিগুলোকে জানতেছে এবং তারা সবাই আমাদের দাবির পক্ষে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কমপ্লিট শাটডাউন দিয়েছে। এদিকে গতকাল রাতে সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠকে ইতিবাচক সাড়া না পাওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। কালকে সকাল থেকে সারা রাত্রি অবধি এখানে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বসে থাকলো। সরকারের পক্ষ থেকে মিনিমাম যে দায়িত্ব সেটুকুও কিন্তু পালন করা হয়নি। বুধবার সকালে দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে কাকরাইল মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। সেখানেই অবস্থান নিয়ে দিনভর আন্দোলন করেন ছাত্র শিক্ষকরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কাকরাইলে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব, সরাসরি যাচ্ছি তার কাছে। কাকরাইল মসজিদের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল পর্যন্ত যেটি 3 দফা দাবি ছিল, সেই 3 দফা দাবিটি বিকেল 5:30টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর রইজউদ্দিনের একটি প্রেস ব্রিফিং এর পর সেই 3 দফা দাবিটি কিন্তু 4 দফা দাবিতে পরিণত হয়েছে। চতুর্থটি দাবি শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, সেটি হচ্ছে গতকালকে মার্চ যমুনা কর্মসূচিতে যে শিক্ষকদের উপর যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেই হামলার সাথে নেপথ্যে যারা, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই মুহূর্তে আমরা একটি তথ্য আমাদের কাছে এসেছে, সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন রেজাউল ইসলাম, তিনি এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ে অবস্থান করছেন এবং তার সঙ্গে শিক্ষা উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। তবে বৈঠকটি হয়েছে কিনা এই বিষয়ে আমরা নিশ্চিত করে বলতে না পারলেও এখানে একাধিক শিক্ষকের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা যেটি জানিয়েছেন যে শিক্ষা উপদেষ্টার সঙ্গে তিনি বৈঠক সম্পন্ন করে তারপরে তিনি এখানে আসবেন। হয়তো শিক্ষা উপদেষ্টার এখানে আসার একটি সম্ভাবনা রয়েছে, তবে এই বিষয়টি নিশ্চিত করে কেউ বলতে পারেনি। তবে এই মুহূর্তের দৃশ্য যদি আমি বলি যে শিক্ষার্থীরা আজকে সারা দিন ব্যাপী তারা আন্দোলন করছে। গতকাল থেকে শুরু হয় যে আন্দোলন, তারা রাত্রে অবস্থান করেছে। আজকে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে তারা এখানে সড়ক অবরুদ্ধ করে তারা আন্দোলন করছে এবং তাদের যেটি বক্তব্য, তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান রাখবে এবং কোনোভাবেই তারা এই 4 দফা দাবি বাস্তবায়ন না নিয়ে তারা ক্যাম্পাসে ফিরে যাবে না। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রগতিশীল সাংস্কৃতিক রাজনৈতিক দল সব কিন্তু এই শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে এবং এরই মধ্যে বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করা হয়েছে। তো এই ছিল কাকরাইল থেকে আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কাকরাইলে। আজও সড়ক অবরোধ করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফাই এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রি সমমানের দাবিতে বগুড়ায় ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন নার্সিং শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের 2 পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগ পোহাতে হয় হাজারো যাত্রীদের। আন্দোলনরত নার্সিং ডিপ্লোমা শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর ঢাকা কুয়াকাটা মহাসড়কে আন্দোলন করেন পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গাড়ি আটকা পড়ায় সৃষ্টি হয় তীব্র যানজট। এদিকে গত 13 মে রাজশাহী নার্সিং কলেজে ডিপ্লোমা ও বিএসসি শিক্ষার্থীদের মধ্যে হওয়া সংঘর্ষের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। মামলায় জামিন পাওয়া সাবেক 27 বিডিআর সদস্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সকাল 10টায় কারাগার থেকে বের হন তারা। এ সময় কারা ফটকে উপস্থিত ছিলেন স্বজনরা। এর আগে সোমবার 40 আসামির জামিন মঞ্জুর করেন আদালত। শেষ হলো দীর্ঘ 15 বছরের অপেক্ষা। স্বজনকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সাবেক বিডিআর সদস্যরা।
2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার সকালে জামিনে মুক্তি পান 27 জন। এর আগে ভোর থেকেই কারা ফটকে অপেক্ষা করেন স্বজনরা। 2 যুগেরও বেশি সময় পর পরিবারের সদস্যকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। 17 বছর আমরা বিডিআর ভাই ছিল, একসাথেই থাকছি, সবাই নির্দোষ, বিডিআর সবাই নির্দোষ। আমি চাই যাতে দ্রুত এই সরকার যাতে দ্রুত সবাইকে বের করে দেয়। আমাদেরকে যদি রাষ্ট্র ভালো মনে করে যে না তারা নির্দোষ, রাষ্ট্র যদি মনে করে তাহলে তাদেরকে অ্যাকচুয়ালি মুক্তি দিচ্ছে। কারা সূত্রে জানা গেছে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে গত সোমবার 40 জনের জামিন মঞ্জুর করেন আদালত। এর পরিপ্রেক্ষিতে মুক্তি পাওয়ার পর সাবেক বিডিআর সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আমার যখন ধুয়ে যায় তখন আমি 9 মাস, আমি নানু বাড়ির মানুষ হয়েছি, এখন 16 বছর পর দেখতেছি আমার আম্মু তো নেই। এর আগে হত্যা মামলায় খালাস পাওয়া 178 জন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছিলেন। এ নিয়ে একই মামলায় 218 জন জামিন পেলেন। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। মাসে 1 থেকে 1.5 লাখ শ্রমিক নিতে পারে মালয়েশিয়া। শ্রমিক নেয়ার ক্ষেত্রে দেশটি বাংলাদেশকে প্রাধান্য দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, যেতে না পারা 17,000 শ্রমিকের মধ্যে 7,926 জনের নাম চূড়ান্ত করেছে মালয়েশিয়া। কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে, উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা। প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন। সিকিউরিটি গার্ড আছে বা কেয়ার গিভার আছে বা নার্স আছে, বাংলাদেশ থেকে নেওয়া যায় নাকি, স্কিল্ড ওয়ার্কফোর্স নেওয়া যায় নাকি, ওনারা আগ্রহ দেখিয়েছেন। আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ চট্টগ্রাম বন্দর ছেড়েছে। মালয়েশিয়ার লঙ্কাওয়েতে 5 দিন ব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় হবে বলে জানান নৌপ্রধান। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। আগামী 20 থেকে 24 মে মালয়েশিয়ার লঙ্কাওয়েতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 17 লঙ্কাওয়ে আন্তর্জাতিক মেরিটাইম এবং এরোস্পেস প্রদর্শনী, যেখানে অংশ নিতে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ। নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দলের বাদ্য পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় জাহাজটিকে। এ সময় উপস্থিত ছিলেন নৌ কর্মকর্তা ও নাবিকদের পাশাপাশি তাদের স্বজনরাও। 5 দিনের এই প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক ও নৌবাহিনীর জাহাজ অংশ নেবে। বানৌজা খালিদ বিন ওয়ালিদ জাহাজের ক্যাপ্টেন এম এজাজ মাসুদের নেতৃত্বে 34 কর্মকর্তা সহ সর্বমোট 229 জন সদস্য এই প্রদর্শনীতে যোগদান করবেন, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ সহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং আঞ্চলিক নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে জানান নৌবাহিনীর প্রধান। লিমা 2025 অংশগ্রহণ শুধুমাত্র বহুপক্ষীয় এক্সারসাইজ নয়, এটি স্বাগতিক মালয়েশিয়ার সাথে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককেও সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি। আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনী শেষে বানৌজা খালিদ বিন ওয়ালিদ জাহাজটি আগামী 29 মে চট্টগ্রাম নৌঘাটিতে ফিরবে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নাব্য হারিয়ে অস্তিত্ব সংকটে খুলনা অঞ্চলের অন্তত 22 নদী। এর প্রভাবে গত 1 দশকে এই অঞ্চলে নৌ রুট কমেছে 15টিরও বেশি। এতে নৌপথে প্রতিনিয়ত কমছে পণ্য পরিবহন, বাড়ছে খরচ, ফলে মুখ থুবড়ে পড়েছে নদী নির্ভর অর্থনীতি। পরিকল্পিত উদ্যোগে নদী খনন সহ উজান থেকে পানি প্রবাহের জন্য ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। আব্দুল হালিমের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার বটিয়াঘাটা উপজেলার শোলমারী নদী চর পড়ে এখন মৃতপ্রায়, অথচ বছর 5 আগেও এই নদী দিয়ে দেশের বিভিন্ন স্থানে বড় নৌযানে পাট, সার, সবজি সহ বিভিন্ন পণ্য পরিবহন হতো। এই নদীতে 110 হাত পর্যন্ত পানি ছিল। বালি উৎপাদন করে নদীটা শেষ করে ধ্বংসের পথে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার তথ্য বলছে বিভাগের অন্তত 22টি নদী অস্তিত্ব সংকটে। দ্রুত সময়ের ভিতর এগুলোকে সুন্দরভাবে ড্রেজিং করে আমাদের ব্যবসার উপযোগী করা। বিশেষজ্ঞরা বলছেন এই অঞ্চলের নদীকেন্দ্রিক অর্থনীতি বাঁচাতে পরিকল্পিত উদ্যোগে ড্রেজিং এর পাশাপাশি উজান থেকে পানি প্রবাহের ব্যবস্থা করতে হবে। গঙ্গাতে আমরা এখনো যতটুকু পানি পাই 35,000 কিউসেক পাই, তার থেকে 10 থেকে 15,000 কিউসেক
খুলনা অঞ্চল যশোর অঞ্চলকে দিলে এখানকার নদীগুলো আবার জীবিত হয়ে উঠতে পারে। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে নদীবন্দরগুলোর উন্নয়ন ও মৃত নদী বাঁচাতে বড় ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমের প্রকল্প নেওয়া হচ্ছে। নৌরুটের এসব নানা সমস্যায় বাধ্য হয়ে এ অঞ্চলের ব্যবসায়ীরা সড়ক পথে পণ্য পরিবহনে ঝুঁকছেন, যেখানে খরচ 3 গুণেরও বেশি, আর যার প্রভাব পড়ছে পণ্যের মূল্যেও। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, বিকেলে সাঘাটা উপজেলার কামালপাড়ায় টিনের ঘরের উপর থেকে বাঁশঝাড়ের ময়লা পরিষ্কার করছিলেন মিলন মিয়া। এ সময় বাড়ির বৈদ্যুতিক তার থেকে টিনের চাল বিদ্যুতায়িত হয়ে আটকে যান তিনি। চিৎকার শুনে চাচা আফজাল ও চাচাতো ভাই মোশাররফ মিলনকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। গুরুতর অবস্থায় 3 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রাঙ্গামাটিতে ট্রাক্টর উল্টে 3 নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বিকেলে বাঘাইচড়ির সীমান্ত সড়ক দিয়ে একটি ট্রাক্টরে করে মালামাল পরিবহন করছিলেন 3 নির্মাণ শ্রমিক। আর্যপুর এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক 3 জনকেই মৃত ঘোষণা করেন। সাভারে সন্ত্রাসী হামলায় বৈষম্য বিরোধী আন্দোলন ও এনসিপির 7 নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার বিকেলে আশুলিয়ার শিমুলিয়ার রাঙ্গামাটি এলাকায় ঘুরতে যান স্থানীয় বৈষম্য বিরোধী আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। এ সময় একটি কারখানায় অবৈধভাবে সীসা গলানোর কার্যক্রম দেখে উপজেলা নির্বাহী অফিসারকে জানান তারা। পরে প্রশাসন ঘটনার ভিডিও পাঠাতে বললে একজন ভিডিও ধারণ করে পাঠিয়ে দেয়। কার্যক্রম শেষে নেতাকর্মীরা ফেরার পথে কারখানার লোকজন তাদের গতি রোধ করে হামলা চালায়। গুরুতর অবস্থায় 7 জনকে উদ্ধার করে এনাম মেডিকেলে ভর্তি করা হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন কারখানা কর্তৃপক্ষ। তো এটা কথা বলতে গেছে, ওরা 10টা ভিডিও ফুটেজ নিছে, নিয়ে 4 দোকানে এসে বসছে। ওইখান থেকে যারা ছিল ওরা 4 দোকানে আইসা ব্যাক করে আইসা প্রায় 20 থেকে 30 জন লোক অতর্কিতভাবে হামলা চালাইছে। তো এটা যারা ঘটিয়েছে, যারা এটার সাথে জড়িত, তাদের এটা দ্রুত আইন আনার জন্য দাবি জানাচ্ছে। 2 লক্ষ টাকা চাঁদা চাইছে। চাঁদা চাওয়া আছে। আমারও কিছু শ্রমিক ছিল, সীসা ফ্যাক্টরির কিছু শ্রমিক ছিল, কিছু জনগণ পাবলিক ছিল বাহিরের। থাকার পরে মনে করেন যে ওইখানে এক পর্যায়ে কিছু কথা কাটাকাটি হয়ে হাতাহাতি হয়েছে। আর রাজবাড়ী সদর হাসপাতালে ডিউটি ফাঁকি দিয়ে 10 চিকিৎসকের অফিসে বাইরে থাকার প্রমাণ পেয়েছে দুদক। সকালে ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সর্দার আবুল বাশারের নেতৃত্বে হাসপাতালটিতে অভিযান চালায় দুদক। এ সময় 27 জন চিকিৎসকের মধ্যে হাসপাতালে 17 জনকে উপস্থিত পাওয়া যায়। দুদক টিম দীর্ঘক্ষণ হাসপাতালটিতে অবস্থান করলেও তারা ডিউটিতে ফেরেনি। এছাড়া অভিযানে হাসপাতালটিতে খাবার সরবরাহে অনিয়ম সহ নানা অব্যবস্থাপনার সত্যতা মিলেছে। এদিকে গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগে অভিযান চালায় দুদক। এ সময় কয়েকটি প্রকল্প বাস্তবায়নে অযথা কালক্ষেপণ করে মেয়াদ বৃদ্ধির প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। নারায়ণগঞ্জে এক চাল ব্যবসায়ীকে হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড ও 8 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল হক এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে 2009 সালের 20 আগস্ট রূপগঞ্জের মুরাপাড়া এলাকার একটি রাইস মিলের মালিক চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পরিবার রূপগঞ্জ থানার হত্যা মামলা করলে পুলিশ তদন্ত শেষে 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রায় দিলেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় একজনকে খালাস দেয়া হয়। সময় জ্যৈষ্ঠের শুরুর দিনে গুটিজাত আম নামানোর মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে বাজারজাতকরণ। ধাপে ধাপে নামবে অন্যান্য জাতও। চলতি মৌসুমে অনাবৃষ্টির প্রভাবে আমের আকার হয়েছে মাঝারি, তবে ফলন বেশি হওয়ায় দাম ভালো পাওয়ার আশা বাগানীদের। এদিকে নির্ধারিত সময়ের আগে পেকে যাওয়ায় সাতক্ষীরায় হিমসাগর আম নামানো শুরু হয়ে গেছে। দীর্ঘ পরিচর্যা শেষে বাগান জুড়ে চাষিদের আম নামানোর ব্যস্ততা। জেলা প্রশাসনের বেঁধে দেয়া পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার একযোগে আম নামানো শুরু করেন রাজশাহী আম বাগানীরা।
প্রথম ধাপে নামানো হয় গুটি আম। বৃহস্পতিবার থেকে এ আম বাজারজাত করতে পারছেন চাষিরা। রাজশাহীর সবচেয়ে জনপ্রিয় আম হলো হিমসাগর ও ল্যাংড়া, যা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। 20 মে গোপালভোগ, 30 মে হিমসাগর এবং 10 জুন নামানো হবে ল্যাংড়া আম। বাগানীরা জানান, চলতি মৌসুমে বৃষ্টি কম থাকায় আমের আকার খুব বেশি বড় হয়নি, তবে ফলন হয়েছে বেশ ভালো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, রাজশাহীতে এবার 19,500 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,60,000। আমার বাগানে রানী পশম থেকে আরম্ভ করে আনারস থেকে বিদেশি আম আছে, ব্যানানা, কিউজাই, তারপরে বাড়িফোর ইনশাল্লাহ আমি করেছি। আচ্ছা, আমার বৈশিষ্ট্যটা হচ্ছে যে সিজনের একটা অংশ খুব গরম থাকবে, তারপর একটা বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে আমের সাইজটা খুব ভালো হয়। সো সেই হিসাবে আমি বলবো যে 50-50 চান্স এবছর। খরায় অত্যন্ত আপনার তাপমাত্রা বেশি, ওই কারণে আমরা প্রথম থেকেই ছোট। এদিকে জেলা শহরের বানেশ্বর বাজারে বিভিন্ন উপজেলা থেকে আম নিয়ে আসেন চাষিরা। বিক্রেতারা জানান, কাঙ্ক্ষিত ক্রেতা না থাকায় এখনো জমে ওঠেনি আমের বাজার। আম খুব সীমিত আসছে, যেদিন পাকছে সেগুলা ভাঙছে। গোপালভোগ যাচ্ছে 1300, 1400, 1500, 2000 টাকাও যাচ্ছে। এদিকে সাতক্ষীরার হিমসাগর আম নির্ধারিত সময়ের আগেই পেকে যাওয়ায় নামানো শুরু হয়ে গেছে। এর আগে হিমসাগর বাজারজাত করার কথা ছিল আগামী 20 মে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর বিক্ষোভ, ছাত্রদলের অবস্থান কর্মসূচি, ভিসির পদত্যাগ দাবি। খুনের পেছনে রাজনৈতিক কারণ দেখছেন রিজভী। 2 দিন ধরে সড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বাড়ানো সহ 4 দফা আদায়ে ক্যাম্পাস শাটডাউন ঘোষণা আন্দোলনকারীদের। এবং 2 যুগের বেশি সময় পর মুক্তি পেলেন সাবেক 27 বিডিআর সদস্য। কাশিমপুরে কেন্দ্রীয় কারা ফটকে বরণ করলেন স্বজনরা। প্রিয়জনদের কাছে পেয়ে আবেগাপ্লুত জওয়ানরা। এই ছিল জনপদের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।